সুশীলাবালা কপালে করাঘাত করিয়া কহিলেন, আমি তখনই জানি ও মেয়ে একদিন কী সর্বনাশ ঘটাবে। মেয়ে মানুষ এত বাচাল, মাথার কাপড় ফেলে রাজ্যের লোকের সঙ্গে পাটি পেরে গল্প, হ্যাঁ হ্যাঁ করে হাসি। কে বা জানে আপন, কে বা জানে পর। যে আসছে তাকেই চা খাওয়ানো, জল খাওয়ানো, আদর যেন উতলে পড়ে। মেয়ে মানুষ অত লোক মজানো হওয়া কি আর সুলক্ষণ? মমতার ছোট ছেলেটা অনেক ভাগ্যে তাই ম্যাট্রিক এক্সামিন দিয়ে বড় পিসির বাড়ি বেড়াতে গিয়াছে। হিমানীর সম্মুখে কেহ রাখিয়া ঢাকিয়া কথা বলিবার প্রয়োজন বিবেচনা করিল না। যাহাকে লইয়া এই তুমুল আন্দোলন, সে বেচারি সারা দিন দুশ্চিন্তায় অনাহারে জমে মানুষে টানাটানি করিবার পর শিশু ও প্রসূতিকে নার্সের হেফাজতে রাখিয়া গঙ্গা স্নানান্তে যখন বাড়ি ফিরিল, রাত্রি তখন অনেকটাই হইয়াছে। স্নানান্তে উহাদের বাড়ি হইতে আহার করিয়া ফিরিবার কথা ছিল। ফিরিবার পথে মমতাই জোর করিয়া বাড়ির দুয়ারে নামিয়া পড়িয়াছে। স্বামীর উপর সূক্ষ্ম একটু অভিমানের সহিত উৎকণ্ঠাও জাগিতেছিল। নিশ্চিত জানিত সুধাংশু আসিয়া খবর শুনিলে সবিতার বাড়ি ছুটিবে। কিন্তু কি জানি গত রাত্রের অনিয়মে শরীর ভালো আছে কিনা। সবিতার সেই ছোট দেওর পৌঁছাইতে আসিয়াছিল। সে হাসিয়া কহিল, দেখছেন তো মমতাদি, বাড়িতে আপনাকে কারুরই দরকার নেই। সকলেই খেয়ে দিয়ে নিশ্চিন্তি হয়ে ঘুমাচ্ছে। বেশ হয়েছে, খেতে পাবেন না। সারাদিন জলও স্পর্শও করলেন না। বৌদি ভারী দুঃখিত হবেন কিন্তু। রাগ দুঃখ এসব করতে কারো মানা কি ভাই? আমি একদিন গিয়ে চেয়ে খেয়ে আসব, সবু ভালো হোক। বাড়ির চাকর আসিয়া দুয়ার খুলিয়া দিতেই নজরে পড়িল বাহিরের ঘরে কে ক্যাম্প খাট পাতিয়া শুইয়া আছে। বিস্মিত হইয়া কহিল, শুয়ে কেড়ে সুবোধ? আগে বড়বাবু। বড়বাবু? সে কি, নিচে কেন রে? কেন বোধ হয় সুবোধও জানে না। বিছানা নামাইয়া আনার হুকুম তামিল করিয়াছে মাত্র। বুদ্ধি খাটাইয়া কহিল, আপনি আসবেন বলে বোধ হয়। মর মুখ পোড়া। মৃদু হাসিয়া ভিজা কাপড়খানা চাকরের হাতে দিয়া মমতা ঘরে ঢুকিল। অন্ধকারে আন্দাজি শায়িত ব্যক্তির পিঠে হাত রাখিয়া বলিল, আশা ছেড়ে দিয়ে বসে আছো বুঝি? সেই জোগাড়ই হয়ে উঠেছিল, আর কি, আসতে দেবে না কিছুতেই। আমার তো আবার জানোই, রাত্রিরে বুড়োটিকে ছেড়ে থাকতে পারি নে। লোকের ঠাট্টা তামাশায় কান্না দিয়ে চলেই এলাম। সুধাংশু পিঠটা সরাইয়া লইল মাত্র, কথা কহিল না। মমতা ঈষৎ ঝুঁকিয়া পড়িয়া কহিল, বুড়ো বয়সে অভিমান তো কম নয়। হয়েছে, ওঠো তো ওঠো। একবার গেলে না ও বাড়ি, কি কষ্টই পেল সবিটা। হলেন তো একটা মেয়ের ঢিবি, ভোগান্তির এক শেষ। এত কথার একটিও উত্তর না পাইয়া বিস্মিত মমতা বিছানার এক প্রান্তে বসিয়া স্বামীর হাতখানা কোলের উপর টানিয়া লইল এবং সস্নেহ স্বরে বলিল, কি হয়েছে গো, শরীর ভালো নেই? বিরক্ত করো না, বাড়ির ভেতরে যাও। হাত ছাড়াইয়া পিছন ফিরিয়া শুইল সুধাংশু। মমতা আহত হইয়া উঠিয়া দাঁড়াইল। এত রাগের কারণ কি? আপনার লোকের বিপদে আপদে মানুষ যাইতে পাইবে না নাকি? কিন্তু এসব মান অভিমানের পালা লোকচক্ষে প্রকাশ করিয়া এ বয়সে খেলো হইবার মতো স্বভাব তো তার স্বামীর নয়। তাই সে বলে উঠল, ব্যাপার কি গো? আরও কোমল অনুনয়ের স্বরে কহিল, যাচ্ছি। কিন্তু তুমি সত্যি এখানে শোবে নাকি? ওঠো, ঘরে চলো। ও ঘরে ঢোকবার প্রবৃত্তি আমার নেই। তোমার সঙ্গে কথা কইবার ইচ্ছাও নেই। যাও, সরে যাও। অনাহার ক্লিষ্ট শ্রান্ত শরীরে স্বামীর এইরূপ অভূতপূর্ব নিষ্ঠুর আচরণে মমতার চোখে জল আসিল। ধরা পড়িতে না দিয়া কহিল, অপরাধটা
শুনিতে পাই না? অপরাধীর প্রমাণ ঘরে পুষে রেখে যে ন্যাকামির ভান করে, তার সঙ্গে তর্ক করিবার রুচি আমার নেই। চালাকি শিখেছিলে বটে, তবে শেষ রক্ষা হলো না। মমতার এতক্ষণে মনে হইল তরঙ্গিনীর সকালবেলায় জেরার সহিত ইহার সংযোগ থাকিতেও পারে। কিন্তু ছি ছি, মাতালের মতো টলিতে টলিতে উঠিয়া অপরাধের প্রমাণ খুঁজিতে হঠাৎ চোখে পড়িল খাটের পাশে একখানা কাদা মাখা অর্ধমলিন খদ্দরের ধুতি ও তদনুরূপ একটি পাঞ্জাবি জড়ো হইয়া পড়িয়া আছে। ব্যাতাড়িত পশুর মতো পুলিশের তাড়া খাইয়া যে ছেলেটা গতরাত্রে কয়েক ঘণ্টার জন্য এ ঘরে আশ্রয় লইয়াছিল, সে যে নিজেকে অনিরপরাধ করিতে এক ফাঁকে পরিচ্ছদগুলো বদলাইয়া লইয়াছে, সেই খবর মমতার জানা ছিল না। হয়তো যখন বাহির করিয়া দিবার আগে কেহ জাগিয়া আছে কিনা দেখিতে গিয়াছিল। স্তব্ধ অনড় মমতা কেমন করিয়া যে বসিয়া বসিয়া রাত্রি কাটিয়া গেল, সেই কেবল জানে। আর জানে যিনি সবার অলক্ষ্যে বসিয়া সকলের সুখ দুঃখের হিসাব লইতেছেন। রুদ্ধশ্বাস বিজলী শুনিতে শুনিতে চমকাইয়া বলিল, বলো কি দিদি, তোমার মামাতো ভাই বোমার মামলার সেই নিখিলেশ জেল ভেঙে পালিয়ে এসেছে? হ্যাঁ। বিজলী বড় যাকে দু হাতে জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিল। কেন তুমি চুপ করে থাকবে দিদি? কেন সবাইকে বলবে না বুঝিয়ে? শুধু শুধু নিজেকে শাস্তি দেবে? মমতা শুষ্ক হাসি হাসিল। সে কাল হলে বলতাম মেজ বউ, আজ আর হয় না। কেন হয় না দিদি? ধর্ম কি নেই? এই অবিচারটা স্বচ্ছন্দে চলে যাবে? তবে আর কি, চল তোকে উকিল খাড়া করে করজোড়ে ন্যায় বিচারের প্রার্থনা করিকে। এত দুঃখেও ঠাট্টা তামাশা আসে দিদি? ধন্যি বটে, ভূতেই পেয়েছে তোমায়। বিনা প্রতিবাদে এই মিথ্যেটা মেনে নেওয়াই কি বুদ্ধির কাজ হলো? কোনটা সত্যি কোনটা মিথ্যে বুদ্ধি দিয়ে বিচার করা সব সময় সহজ নয় মেজবউ। এতদিন যাকে পরম সত্য বলে জেনে এসেছি, দেখছি কি মিথ্যেই সেটা। আজও যদি মিথ্যেটাই সত্যি হয়ে দাঁড়ায়, ক্ষতি কি? ক্ষতি তোমার মুন্ডু। হিমুর মা তুমি, বিনি দোষে এই অপমানটা সইবে? অপমান যা হয় তার ফেরে না বিজলি। কি করে বোঝাবো ওদের? যদি বলে বিপদে পড়ে এখন একটা গল্প রচনা করে এলে, সেই অপমান সইবে না রে। বিজলি বোকা, বিজলি অবুঝ, চোখের জল তাহার সস্তা। বলে তাই কি হয়? কিন্তু হইবে না কেন? 18 বছর ঘর করার পর মমতা সম্বন্ধে যাহাদের এ কথা বিশ্বাস করিতে বাঁধে না, ওটুকু তাদের কাছে খুব বেশি কি? যে হতভাগ্য ছেলেটা 2 দণ্ড আশ্রয় লইতে আসিয়া তাহার চিরদিনের আশ্রয় ভাঙিয়া দিয়া গেল, বিজলির মতো মমতা তাহার উপর রাগ করিতে পারে না। যে ভঙ্গুর ঘরখানা নিয়তির একটি ফুৎকারে ধূলি গুড়ি হইয়া গিয়াছে, তাহার উপর মমতার আর কোনো মমতাই নাই। যাইবার বেলায় সুধাংশু বলিয়াছিল, এরকমভাবে চলে গেলে আমাদের মান সম্ভ্রম কোথায় থাকবে বুঝতে পারছ? মমতা উত্তর করিয়াছিল, পারছি, কিন্তু ও জিনিসটা যে শুধু তোমাদের একলারই নেই, সেটাও ভুলতে পারছি না। মেয়ের বিয়ে দেওয়া দায় হবে, তা কি জানো? হয়তো হবে, কিন্তু আমার নয়। এ সংসারের উপর আমার আর কোনো দায় নেই। মানুষের মন কঠিন হইলেও দুর্বল বই কি। সুধাংশুর চোখে জল আসিতে চায়। কোথায় যাবে ঠিক করেছ মমতা? মমতা আর তাকায় নাই, মুখ ফিরাইয়া বলিয়াছিল, ঠিক করিনি কিছুই। এত বড় পৃথিবীটায়
একটা মেয়ে মানুষের ঠাঁই হয় কি না সেটাই একবার দেখব ঠিক করেছি। তাসের ঘর গল্পটি আজ এখানেই শেষ হলো। গল্পটি লিখেছেন আশাপূর্ণা দেবী। সমাজের একটি অত্যন্ত সংবেদনশীল দিক তিনি তার লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। আমার এই গল্প পাঠ যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটি অমূল্য ভালোবাসা রেখে যেও তোমাদের আমার এই নিবেদনটির পাশে। তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও এক রাশ ভালোবাসা।